চোরাইবাড়ি বাজারে আজকে আমাদের এই যে নির্বাচনী সভা, এই সভার সম্মানিত সভাপতি মণ্ডলীর সদস্যবৃন্দ, মঞ্চে আসীন আছেন আমাদের রাজ্যের শুধু কদমতলার না, অত্যন্ত জনপ্রিয় বিধায়ক সুবক্তা জনাব ইসলাম উদ্দিন সাহেব, এখানে অনেক মুরব্বীরা আছেন, অভিভাবক অভিভাবিকা মণ্ডলী, মায়েরা বোনেরা, এই বাজারের দোকানি পথচারী, সমস্ত বন্ধুদের যারা দূর থেকেও আমাদের গলার আওয়াজ শুনছেন, আমি সবাইকে আমাদের পার্টির তরফ থেকে, আমাদের ত্রিস্তর পঞ্চায়েতের সমস্ত প্রার্থীদের তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকেও নমস্কার এবং আদাব জানাচ্ছি। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে দেরিতে পৌঁছানোর জন্য। আসলে একটু আরেকটা প্রোগ্রাম থেকে দেরিতে যেমন রওনা দিয়েছিলাম, কিন্তু এত দেরি হওয়ার কথা ছিল না। ইদানিংকালে সোশ্যাল মিডিয়া, সামাজিক মাধ্যমে একটা ছোট্ট ভিডিও খুব চালু আছে, আপনারা বোধহয় সবাই হয়তো দেখে থাকতে পারেন। আমাদের দেশের প্রধানমন্ত্রীর একটা ছবি, একটা ছোট্ট একটা ভিডিও আছে, ডাবল ইঞ্জিন কেসা হতা হ্যায়। আজকে আস্তে আস্তে আমি ডাবল ইঞ্জিন কেসা হতা হ্যায় দেখে আসছি। এই কারণেই আমার দেরি হয়ে গেল, তারপর আমাকে ক্ষমা করবে। যাই হোক, আমার আগের বক্তা আমাদের বিধায়ক সাহেব ইসলাম উদ্দিন সাহেব সুন্দরভাবে এই পঞ্চায়েতের গুরুত্ব কি এটা বলেছেন, এবং আমরা এ রাজ্যের মানুষকে সম্মান করি, সমীহ করি। এ রাজ্যের প্রত্যেকটা মানুষও তাদের জীবনের অভিজ্ঞতায়, প্রত্যেকটা দিনের অভিজ্ঞতায় তারাও আজকে সমৃদ্ধ, তারাও আজকে ভালো বোঝেন যে এরকম একটা গুরুত্বপূর্ণ নির্বাচনে তার ভূমিকাকে নিতে হবে। শুধু আমরা বলেছি বলে না। তো সেদিক থেকে যারা আমরা রাজনীতি করি, আমরা যে কোনো নির্বাচন আসলে বলি এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন। কিন্তু পঞ্চায়েত সম্পর্কে বলতে গেলে পরে এটা শুধু বলা না, আমাদের দেশের জন্য, রাজ্যের জন্য পঞ্চায়েত অপরিসীম গুরুত্বপূর্ণ। কেন? আমাদের ভারত এই দেশ, তার 70% মানুষ গ্রামে বসবাস করে, এই রাজ্যেরও। আর এই দেশের 140 কোটি মানুষের 70% বেশি মানুষ দেশে কল কারখানা ইত্যাদি ইত্যাদি যাই হয়ে থাকুক না কেন, আরো উন্নতি হোক আমরা চাই, আরো উন্নতি করার চেষ্টা আমরা করি। কিন্তু তারপরেও স্বাধীনতার আগেও, আজকে স্বাধীনতার 76-77 বছর বাদেও, আর কটা দিন বাদে আরেকটা স্বাধীনতা দিবস আমরা উদযাপন করব, এখনো 70% তার চেয়ে বেশি মানুষ তাদের জীবন জীবিকা, অর্থাৎ তাদের খাওয়া খাদ্য রুটি আসে এই কৃষি থেকে। হয় কৃষক, হয় ক্ষেত মজুর, হয় দিন মজুর,
কাজে তাদের যদি উন্নতি সাধন না হয়, এ দেশের অর্থনীতি, আমরা বড় বড় অর্থনীতিবিদ, বড় বড় শিক্ষিত মানুষ, দেশের প্রধানমন্ত্রী, মন্ত্রীরা যতই ভাষণ দিক, এগুলি সব কথার কথা থেকে যায় যদি গ্রামের উন্নতি না হয়, গ্রামের মানুষের জীবিকার যদি পরিবর্তন না আসে। তাহলে সেই গ্রামকে পরিচালনা করার জন্যই গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। এই যে পঞ্চায়েত সম্পর্কে আমাদের দেশের মানুষের ধারণা নতুন না। স্বাধীনতার আগে থেকেই যখন এরকম ত্রিস্তর পঞ্চায়েত, রিজার্ভেশন, তার সাথে আরো নানা রকম শব্দ যখন যুগ হয়নি, মহাত্মা গান্ধীও বলতেন, ভারতকে যদি গড়তে হয় গ্রামে যাও, পঞ্চায়েতকে শক্তিশালী করো, তাইলেই ভারত তৈরি হবে। তো স্বাধীনতার পর সারা দেশের সাথে ত্রিপুরাতে পঞ্চায়েত হয়েছিল। এখানে যারা মুরব্বীরা যারা আছেন, বয়স্করা যারা আছেন, তাদের নিশ্চয়ই স্মরণ থাকতে পারে। সে পঞ্চায়েত ছিল হাত তোলা ভোট। কারা প্রধানে দাঁড়াতেন? ন্যায় পঞ্চায়েতে দাঁড়াতেন। যারা প্রধান না হলেও গ্রামে মুরল, মাতব্বর, টাকাওয়ালা, পয়সাওয়ালা, জমিদার, তারা তাদের পরিবারের লোক বা তাদের প্রতিনিধিরা। তাহলে তৎকালীন পঞ্চায়েতের ধারা, গান্ধীজির সে স্বপ্নের ভারত, পঞ্চায়েতকে শক্তিশালী না করে উল্টা এই মুরল, মাতব্বর, মহাজনরা আরো বেশি গ্রামের ক্ষেতমজুর, দিনমজুর, বাকচাষী, জুমিয়া, এদেরকে শোষণ করার সুযোগ পেত। এই ছিল পঞ্চায়েত। বামফ্রন্ট সরকার ৭৮ সালে আসার পর এর ফুল নলচা বদলে করে দেয়। না, এইভাবে পঞ্চায়েত হলে পরে সত্যিকারে সে পঞ্চায়েত হবে না। পঞ্চায়েত হতে হবে গোপন ভোটে ভোট। সেখানে দিনমজুরও প্রার্থী হবে, ক্ষেতমজুরও প্রার্থী হবে, জুমিয়াও প্রার্থী হবে এবং পরিশেষে মহিলারাও প্রার্থী হবে। মানুষ ভোট দিয়ে প্রকৃত জনগণের প্রতিনিধি ভয়ে ধরে চাপের মুখে ভোট দেবে না। শুধু আবার সেরকম পঞ্চায়েত তৈরি করলে হবে না। আমরা আগে কি দেখেছি, ব্লক তো আগেও ছিল। বিডিও সাহেব, এখন এসডিএম, আগে বলতো এসডিও, হাকিম, ডিএম, আগেও ছিল। ব্রিটিশ আমল থেকে আমাদের দেশের যারা ডিএম বা বিডিও, এসডিও, থানার দারোগা বাবু, এদেরকে বলা হতো পাবলিক সার্ভেন্ট। সার্ভেন্ট অর্থ মানে হলো চাকর। আসলে চাকর না, অর্থাৎ জনসেবক। কিন্তু বামফ্রন্ট সরকার আসার আগে এরা পাবলিক সার্ভেন্ট, জনসেবক ছিল না, উল্টা এরা ছিলেন প্রভু। ওই প্রধানদের সাথে বাড়িতে আসা যাওয়া, খাওয়া দাওয়া, দহরম মহরম, আর গ্রামের মানুষ গিয়ে পঞ্চায়েতের হাতে গিয়া স্যার স্যার স্যার, বাবু 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 বাবু, যেন তারা নিজের বাপের পয়সা খরচ করে জনগণকে ২-৪ পয়সা দেন। বামফ্রন্ট সে ব্যবস্থা খুল নলচা পাল্টিয়ে বলছে না, সে বাবুরা পঞ্চায়েতের প্রধানের কাছে আসবে, গ্রাম পঞ্চায়েতে আসবে,
সে বাবু কোন গ্রামে কি হবে সে বাবু ঠিক করবে না। পঞ্চায়েতে নির্বাচিত সে ক্ষেত মজুরি হন বা দিন মজুরি হন, প্রথম প্রথম তো সবাই সাক্ষর ছিলেন না, লেখাপড়া জানতেন না, এমনকি টিপসই দাঁড়িয়ে হন, প্রধান আসবে তার বাড়িতে, এই বিডিও আসবেন তার বাড়িতে, পঞ্চায়েত সেক্রেটারি তার বাড়িতে, সেই পঞ্চায়েত ঠিক করবে গ্রামে কোথায় রাস্তা হবে, কোথায় পানীয় জলের ব্যবস্থা হবে, কোথায় বালোয়ারি হবে, কোন গৃহহীন কোন ভূমিহীনকে ভূমি বন্দোবস্ত দেওয়া হবে, কাকে ভাতা দিতে হবে, হাকিম সাহেব বিডিও সাহেব তারা ঠিক করবেন না। কাকে কত টাকা দিতে হবে ঠিক করবে গ্রাম পঞ্চায়েত। শুধু তা নয়, আরো যখন অভিজ্ঞতা অর্জন হলো, বামফ্রন্ট সরকারে আইন করলো যে না, গ্রামের নির্বাচিত যে গ্রাম পঞ্চায়েত 7 জনের 9 জনের 11 জনের বা 13 জনের, তারাই শুধু সেই পঞ্চায়েতে কি হবে ঠিক করবে না। পিডিএফ এর টাকাই হোক, রেগার টাকাই হোক, এগ্রিকালচারের টাকাই হোক, হর্টিকালচারের টাকাই হোক, গ্রাম পঞ্চায়েত শুধু সেই টাকা কোন ওয়ার্ডে কত টাকা খরচ হবে তারা হয়তো ঠিক করবেন, কিন্তু বেনিফিশিয়ারি অর্থাৎ সুবিধাভোগী কে হবে প্রধান মেম্বার ঠিক করবেন না। কোন টিলাতে কোন পাড়াতে রাস্তা হবে, পানীয় জলের ব্যবস্থা হবে, সেচের লাইন হবে, তারা ঠিক করবেন না, গ্রামের লোক বসে ঠিক করবে। সে গ্রামের মানুষ যে পার্টি করুন, যে সম্প্রদায়ের হন, যে ধর্মাবলম্বী হন, এক্ষেত্রে পার্টি না, সম্প্রদায় না, ধর্ম না, গোষ্ঠী না, পরিবার না, গ্রামের মানুষ গ্রাম সভা করে তার গ্রামকে কিভাবে তার উন্নতি করতে হবে সে প্রকল্প ঠিক করবে। ইসলামউদ্দিন সাহেব বলেছেন, শুধু প্রকল্প তার পরিকল্পনা তৈরি করে না, বছর শেষে যখন কাজ হবে আবার বই ছাপিয়ে এই পঞ্চায়েতে ঘর এসেছে, কারা কারা পেয়েছে, অমুক মিয়া, অমুক সরকার, অমুক দেবনাথ, অমুক দেববর্মা বা হালাম বা কুকি। এটা কোনো পার্টিও বেশি বসে ঠিক হবে না। এইভাবে সেই ত্রিপুরা 1970-এর ত্রিপুরা, 1978 আগের ত্রিপুরা, যে ত্রিপুরা ছিল অনাহারে মৃত্যুর মিছিল, সন্তান বিক্রি, নিরক্ষরতা, গ্রাম মানে হলো বেলা ডুবলেই, সূর্য ডুবলেই অন্ধকার। সে গ্রামে রাস্তা আসলো, বিদ্যুৎ আসলো, পানীয় জল আসলো, সে গ্রামে বালোয়ারি আসলো, বসলো, স্কুল তৈরি হলো, হায়ার সেকেন্ডারি হলো, প্রত্যেক ব্লকে প্রত্যেক মহকুমাতে কলেজ হলো। এইভাবে এই অবহেলিত দিল্লি থেকে বহু দূরে একটা সময়েতে ত্রিপুরাজ্যের মানুষ কপালকে দোষাতেন, আগের জন্মকে দোষাতেন, আগের জন্মের পাপ গুনাহ, কপালের দোষ, কপালে লেখা হয় নাই, এই কারণে আমরা না খেয়ে মরতে হয় আমাদের, এই কারণে ভিক্ষাবৃত্তি করতে হয়, এই কারণে সন্তান বিক্রি হয়, এই কারণে অভাব। সেই ত্রিপুরা আজকে উঠে দাঁড়িয়েছে। এবং কিভাবে অর্থের পরিমিত ব্যবহার,
পরিকল্পিতভাবে সে অর্থের খরচ করা। তার চেয়ে বেশি হলো এর আগে গ্রামের মানুষ ভাবতেন সরকার মানে প্রভু, সরকার মানে ভগবান, তারা দয়া করে দেশের মানুষকে কিছু দে, এটা আমাদের ভিক্ষা পায়, অধিকার না। ত্রিপুরাজ্যের বামপন্থী ফ্রন্ট সরকার আজকে পঞ্চায়েতকে সেরকম ভাবে তার ক্ষমতা বিকেন্দ্রীকরণের মধ্য দিয়ে উন্নয়নে প্রত্যেক নারী পুরুষের অংশগ্রহণকে সুনিশ্চিত করার মধ্য দিয়ে দুর্নীতি বন্ধ করেছে। প্রত্যেকটা মানুষ সে বুঝতে শিখেছে সরকারের টাকা মানে হলো কারোর বাপের টাকা না। সরকারের টাকা আমি ডাল কিনি, চাল কিনি, চিনি কিনি, ওষুধ কিনি, পথ্য কিনি, আমি কৃষক, আমি সার কিনি, ওষুধ কিনি, প্রতি বছর বছর দাম বাড়ে, মানে আমার খাজনা দিতে হয়। সেই খাজনা সরকার নিয়ে যায়, সেখান থেকে কিছু ফেরত আসে, আমার টাকা। কাজে আমার টাকায় আমার গ্রাম উন্নতি হচ্ছে, আমার টাকায় আমার পরিবারের মানুষের সংসার উন্নীত হচ্ছে, আমার আয় তৈরি হচ্ছে। এই আত্মবিশ্বাস দিয়েছে বামফ্রন্ট পঞ্চায়েতের মধ্য দিয়ে। শুধু তার মধ্যে সীমাবদ্ধ না, গ্রামে যখন দায়িত্বশীল যারা সামনের দিকে দেখে কাজ করে, ভবিষ্যতের দেখে, ভবিষ্যৎ প্রজন্মের তার কথা ভাবনা চিন্তা করে কাজ করে, শুধু একটা অর্থ বছরে কত টাকা আসলো তা দিয়ে নয়। বামপন্থী ফ্রন্ট সরকারের সময়তে গ্রাম মানে হলো একটা বড় পরিবার। প্রাকৃতিক দুর্যোগ বা অন্য যে কোনো রকমের বিপদ আসতে পারে, আপদ আসতে পারে, চাপ আসতে পারে, গ্রামের মানুষ ঐক্যবদ্ধভাবে একটা পরিবার হিসাবে, এটা শিক্ষা হোক, স্বাস্থ্য হোক বা ধর্মীয় সামাজিক কোনো কর্মসূচি হোক, একযোগে গোটা গ্রাম একটা পরিবার এবং সবাই যেন আত্মীয়, সেই হিসাবে এই ত্রিপুরাজ্যকে উন্নয়নের পথে নিয়ে গেছে। কিন্তু বন্ধুরা, গত 18তে মিথ্যা, বুজরুকি, প্রলোভন, কালো টাকা, এই যে ভীষণ ডকুমেন্ট ইত্যাদির নামে সব কিছু ডাবল হবে। বামফ্রন্ট যা করে গেছে সব ডাবল। 100 দিনের রেগা 200 দিন হবে, 170 টাকা মজুরি 340 টাকা হবে, কর্মচারী যারা 20,000 টাকা বেতন পায় 40,000 হবে। বামপন্থী ফ্রন্ট সরকার 1 লাখ 1.25 লাখ লোককে চাকরি দিয়ে গেছে, তারা 7 লাখ লোককে চাকরি দেবে এবং সব ডাবল। এরকম মিথ্যা, বুজরুকি, তার সাথে নানা ধরনের সুরসুরি দিয়ে তার সরকার এসছে। খুব সুন্দর স্লোগান দিয়েছেন, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। হ্যাঁ, আমাদের দেশের সংবিধান এটাকে নিশ্চয়তা দেয়। আমাদের দেশের সংবিধান সবার সাথে, সবার বিকাশের জন্য সব ধর্মমতকে সমান অধিকারের সুযোগ আমাদের সংবিধানের গ্যারান্টি। কারো বাপ আমাদের গ্যারান্টি দেয়নি, সংবিধান। এই সংবিধান তৈরি করেছে কে? মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, নেতাজি সুভাষচন্দ্র বসু, ইশফাকুল্লাহ, এরকম অসংখ্য অসংখ্য স্বাধীনতা সংগ্রামী যারা জীবন দিয়েছেন,
হিন্দু, মুসলমান, শিখ এসব ভেবে তো লড়াই করেননি। কাজে তাদের ভাবনা চিন্তাটাই আমাদের সংবিধান লিপিবদ্ধ হয়েছে, সেটাই আজকে আইন। কিন্তু এই ভারতীয় জনতা পার্টি আসার পর সেই সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস সবটার উল্টো। সমস্ত ক্ষেত্রেতে, এবং তার সবচেয়ে বড় আঘাত এই পঞ্চায়েতে। আজকে পঞ্চায়েতে গ্রাম সভা গত 5 বছরে 6 বছরে এই শব্দ উদাও, কিন্তু আমাদের আইনে আছে এখন বছর শেষে হিসাব দেওয়ার বাধ্যতামূলক ব্যবস্থা। আজকে অনুপস্থিত, এরা হিসাব দেয় না, কাগজে পত্রে লিখে দেয়, হ্যাঁ হয়ে গেছে। শুধু তা না, আজকের গ্রাম পঞ্চায়েতের আইনে আরেকটা আইন আছে, থার্ড পার্টি অডিট। সেটা কি, বা এটাকে সামাজিক অডিট বলা হয়। শুধু সরকারের অডিট ডিপার্টমেন্ট না, সিএজি না, একটা সর্বভারতীয় এনজিও, তারা সামাজিক অডিট করবেন যে কোনো পঞ্চায়েতে, যে কোনো পঞ্চায়েত সমিতিতে, যে কোনো জেলা পরিষদে। বিনা নোটিশে তারা পঞ্চায়েতে আসবে, খাতা দেখবে, ক্যাশ দেখবে, প্রয়োজনে সরেজমিনে ঘরটা ঠিকমতো হয়েছে কিনা, রাস্তাটা ঠিকমতো হয়েছে কিনা, রাবার বাগানটা ঠিকমতো করেছে কিনা। আজকে এরকম কোন সামাজিক অডিট দেখেন আপনারা? গ্রাম সভা নাই, বছর শেষে বই ছেপে হিসাব দেওয়া নাই, সামাজিক অডিট নাই। কেন? যারা আজকে ক্ষমতায় যারা বসেছেন, শুধু যারা চেয়ারম্যান হয়েছেন, প্রধান হয়েছেন, মেম্বার হয়েছেন না, তাদেরকে সবটা দোষ আমরা দিই না। অনেক চেয়ারম্যান মেম্বার আছেন, প্রধান আছেন, ঠুটু জগন্নাথ, এদের কোনো ক্ষমতাই নেই, এদের শুধু হুকুম দিয়েছে সিল মারো, সই করো, টিপসই মারো। এরকম অনেক প্রধান আছে, আপনাদের এখানেও থাকবে। অর্থাৎ জালিয়াতি করে, নকল করে, রিগিং করে যারা ক্ষমতায় বসেছে, একটা সিলের মালিক হয়েছে, তাদের হাতেও ক্ষমতা নাই। কারা? সংবিধান বহির্ভূত আরেকটা শক্তি, তাদের নাম হলো মন্ডল, মোর্চা, পৃষ্ঠা প্রমুখ। সংবিধানে কোথাও লেখা আছে মন্ডল থেকে সই আনতে হবে? সরকারি অর্ডারে কোথাও লেখা আছে মোর্চার অনুমোদন লাগবে? কোন ওয়ার্ক অর্ডারে লেখা আছে পৃষ্ঠা প্রমুখের লাগবে, সম্মতি লাগবে? লাগে না। কিন্তু আজকে বকলমে কারা চালাচ্ছে ত্রিপুরা রাজ্য? মন্ডল, মোর্চা, পৃষ্ঠা প্রমুখ। এরা ওই যে জবরদস্তি করে নির্বাচিত হয়েছে, অনেক, তার বেশিরভাগ তারাও না। এইভাবেই বেআইনি লোক, সংবিধান বহির্ভূত লোক আজকে এই ত্রিপুরা রাজ্যের হর্তা কর্তা বিধাতা সবকিছু এদের হাতেই সরকার চলছে। এই ত্রিপুরা রাজ্যে যাই টাকা পয়সা আসে সব তাদের পেটে ঢুকে যায়, আর ছিটে ফুটো জনগণের কাছে আসে। সেই কারণেই আজকে কি জাতীয় সড়ক, কি রাজ্যের সড়ক, কি আপনার গ্রামের রাস্তা, কি আপনার বাজার, কি পয় প্রণালী, কি আপনার বাচ্চারা যে স্কুলে যায়, আপনার শিশুরা যে অঙ্গনওয়াড়িতে যায়, সর্বত্র বেহাল বেহাল বেহাল। কারণ এরা মানুষকে ভয় পায় না, দায়বদ্ধ না, জবাবদিহি না। যদি ঠিকভাবে ভোট হয়
মানুষের ঘরে ঘরে গিয়ে সিপিএম হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, যে কোনো দলের বাড়ি বাড়িতে গিয়ে যদি চাচা, মামা, কাকা, দাদা, ভাই, ভাবি এসব করে যদি ভোট চাইতো, ভোট নিয়ে পাশ করত, তাহলে চক্ষু লজ্জা হলে থাকতো। কাজে তাদের চক্ষু লজ্জা এদের নাই। এরা তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতা, আমরা সবাই রাজা, রাজা রাজত্বে। সবাই রাজা, স্বঘোষিত রাজা তারা। কাজে কেন তারা প্রজাদের কাছে মাথা নত করবে? কেন হিসাব দেবে? কেন গ্রাম সভা করবে? কেন হিসাব দেবে? কাজেই আজকে ত্রিপুরা যে ভোট হলে কেন তারা অবাধে ভোট করে না? কেন ভোট আসলেই মস্তান, সমাজদ্রোহে 2019-এর নির্বাচনে 96% আসন জবরদখল করে নিয়ে গেল। বাকি 400 আসনও নামকেও আসতে প্রার্থী দাঁড়ালেও ভোট দিতে দেয়নি কাউকে। 100% পঞ্চায়েত তাদের হাতে। এবারও চেষ্টা করেছিল। আমি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর এ রাজ্যের সম্পাদক হিসাবে, গণতান্ত্রিক আন্দোলনের একজন সৈনিক হিসাবে, ত্রিপুরা বিধানসভায় বিরোধী দলের নেতা হিসাবে যে সাংবিধানিক যে দায়িত্ব, সেই হিসাবে আমি আপনাদেরকে কুর্নিশ জানাই। উত্তর ত্রিপুরার মানুষকে, 19 কোটির মানুষকে, অন্য জেলার মানুষও চেষ্টা করেছিলেন প্রতিরোধ করার জন্য। এবং আপনারা নিশ্চয়ই জানেন, একজন প্রার্থী রাজনগর ব্লকের চুত্তাখোলার বাদল শীল, তিনি আমাদের জেলা পরিষদের প্রার্থী ছিলেন। রাজনগর পঞ্চায়েতে এই ব্লকে এই নমিনেশন দেওয়াতে গিয়ে পঞ্চায়েতের লোকদেরকে তিনি খুন হয়ে গেলেন। কাজে চেষ্টা হয়নি তা না, চেষ্টা হয়েছে। কিন্তু শাসক দল বা সরকার যখন তার গোটা প্রশাসনটাকেই গুন্ডাদের সহায়তা করার জন্য মোতায়েন করে রেখেছে, সেই জায়গায় মানুষ চেষ্টা করলেও সব সময় সমস্ত লক্ষ্য অর্জন হয় না। কিন্তু আপনারা করেছেন, এই কারণে আপনার ধন্যবাদ। কাজে আজকে আপনারা উত্তর ত্রিপুরার মানুষ, বিশেষ করে এই কদমতলার এখানকার যে ভোটাররা, আমি বলবো আপনারা শুধু কদমতলা পঞ্চায়েত সমিতি এই লুটেরা, ডাকাত, চোরদের কাছ থেকে দখল করে কিভাবে আগামী দিন প্রত্যেকটা নয়া পয়সা ত্রিপুরা রাজ্যের মানুষ, এই কদমতলার মানুষ কিভাবে খরচ হয় সেটা প্রমাণ করার জন্য সেরকম একটা পঞ্চায়েত সমিতি বা এরকম ত্রিস্তর পঞ্চায়েতের জন্যই শুধু লড়বেন না, তার সাথে গোটা ত্রিপুরা রাজ্যকে জানান দেওয়া ভারতীয় জনতা পার্টি, তোমরা গত 6 বছর ধরে এই ত্রিপুরা রাজ্যের মানুষকে যত ঠকিয়েছ, যত পাপ করেছ, যত গুনাহ করেছ, যত অন্যায় করেছ, আপনাদের প্রত্যেকটা ভোট গত 6 বছরের সে অন্যায়, অবিচার, অত্যাচার এই রাজ্যকে পেছন দিকে ঠেলে দেওয়ার তার বিরুদ্ধে প্রতিবাদ। এখন এই জায়গায় আমি গতকাল এসেছি এই প্রচারে, গতকাল কদমতলা বাজারে এরকমই রাত প্রায় 8:15টায় আমি এরকম সভা করেছি। আমি আপ্লুত। গতকাল কদমতলায় এই ব্লক এলাকার মানুষ তারা
যে মেজাজ দেখিয়েছেন, আগামী ত্রিপুরা রাজ্যের জন্য যে বার্তা দিয়েছেন, এই ত্রিপুরা রাজ্যের মানুষ আগামী দিন তারা কি চায় তার যে চিত্র উপস্থিত করেছেন। এবং আজকেও এখন রাত 9:45 বাজে, এখনো আপনারা বসে আছেন ধৈর্য ধরে। তো এখানকার মানুষের এই মেজাজ বুঝে আপনারা অত্যন্ত সাহসিকতার সাথে দৃঢ় মানসিকতায় তৈরি হচ্ছেন আগামী 8 তারিখের জন্য। আপনাদেরকে কাবু করার শত চেষ্টা হবে, ভুল বোঝানোর জন্য। আবার অন্যদিকে আপনাদেরকে ঘুরিয়ে আবার একবার সুযোগ দেন, একেবারে কাতর হয়ে কিছু বলার জন্য কিছু লোক এসছে। আমি দেখেছি সংখ্যালঘু মোর্চার এক নেতা, আমি যে ডাকবাংলাতে আছি তিনিও আছেন সেখানে, আমাকে আগে দাদা দাদা বলে ডাকতো। আমাকে দেখলেই এমনিতে ব্যক্তিগতভাবে আমার তার সাথে আমার খুব ভালো খাতির আছে, কিন্তু কেন জানি সে আমি আছি জেনেও গতকাল আসেননি। যাই হোক, হয়তো বা আসবেন। তাকে এনে নাকি ঘোরাচ্ছেন এখানে, আমি গতকাল শুনেছি কদমতলাতে। না না, ভারতীয় জনতা পার্টি RSS পরিচালিত হলেও এখন মোদী এবং অমিত শাহর নেতৃত্বে এরা শুদ্ধ হয়ে গেছে, আগের ভালো। কি ভালো? কি ভালো? এই যে লোকসভা নির্বাচন গেল 7 দফাতে, তাদের নেতা নরেন্দ্র মোদী কি বলেছিল? আপকি বার 400 পার, বিজেপি একা 370। মোদী হে তো মুমকিন হে। মোদীর শুধু মুখ দিয়ে যেটা বের হয় এটা একেবারে মানে স্বর্ণের চাক্কার মতো এগুলি হয়ে যায়। কত পেল? 300 পার হলো না। এককভাবে 370, 272 হতে লাগে একটা পার্টিকে সংখ্যাগরিষ্ঠ হওয়ার জন্য। তার থেকে 32 কদম দূরে থেমে গেল 240-এ। এটাও হতো না। আপনারা জানেন এবারের লোকসভা নির্বাচন 7 দফা ভোট হয়েছে। প্রথম 3 দফা ভোটে যখন দেখল বিজেপি সব শূন্য যাচ্ছে, এবং হিসাব নিয়ে দেখবেন 3 দফা যেখানে ভোট হয়েছে বিজেপি 1টা 2টা 3টা, সব বিরোধীরা নরেন্দ্র মোদীর স্লোগান বিকশিত ভারত, অমৃতকাল, সব হাওয়া। কি মুখে? মাটন, মুঘল, মুসলমান, মঙ্গলসূত্র, গোটা লড়াই হিন্দু মুসলমান। আমাদের ভারতীয় সংবিধানে, ভারতীয় নির্বাচন কমিশন নির্বাচনী আইনে এটা গুরুতর অপরাধ। যারা এরকম অপরাধ করে, এরকম বক্তব্য রাখে, নিয়ম অনুযায়ী তাদেরকে আর কোনো জনসভাতে বক্তব্য দিতে হয় না, দেওয়া হয় না। 3 দফা নির্বাচনের পর নরেন্দ্র মোদী, অমিত শাহ কোন জনসভাতে বক্তৃতা দেওয়ার অনুমতি দেওয়া বন্ধ হওয়ার কথা, কিন্তু হয়নি। তো সংখ্যালঘু মোর্চার নেতা বলছেন না না না, এরা পরিবর্তন হয়ে গেছে, দিল সাচ্চা হয়ে গেছে। আরে আমরা জিজ্ঞেস করি, ভারতবর্ষে মুসলমান জনসংখ্যা 14.2%, অর্থাৎ 14%, 543 জন এমপির মধ্যে, তাহলে কমসে কম 14 না হলেও 10%। বিজেপির 54 জন মুসলমান প্রার্থী থাকার কথা, 1 জন দিয়েছে। উত্তরপ্রদেশের বিধানসভাতে 400 সিট, উত্তরপ্রদেশে মুসলমান জনসংখ্যা 20%। 400 সিটে যদি 20% হয় তাহলে 80 জন মুসলমান প্রার্থী দেওয়ার কথা। তুমি যদি সবকা
সাথ সবকা বিশ্বাসের কথা বলো। তোমার স্লোগান বলে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। তোমার বিশ্বাস উত্তরপ্রদেশে গেল কোথায়? তোমার বিশ্বাস 543 জন প্রার্থীর মধ্যে তুমি 5 জন প্রার্থী দিতে পারলেন না, এরপরে বিশ্বাস। সেই সংখ্যালঘু মোর্চা নেতা যদি আপনাদের গ্রামে আসে জিজ্ঞাসা করবেন, ভাই তুমি তো বলছো এর দিল সাফ হয়ে গেছে, কি সাফ রে ভাই, কি সাফ হয়েছে? এই হলো ভারতীয় জনতা পার্টি। যে না, আমি কোন ধর্মীয় ভিত্তিতে আমাদেরকে ভোট দেবে যে না, আমি সে কথা বলছি না, আমি প্রসঙ্গক্রমে কথাটা বললাম। বিজেপিকে হারাতে হবে রাজনৈতিক কারণে, ধর্মীয় না। বিজেপি হিন্দুর শত্রু, মুসলমানের শত্রু, সমগ্র গরিবের শত্রু। ভারতীয় জনতা পার্টি গত 6 বছরের শাসনকালে এই ত্রিপুরাজ্যকে শুধু পেছন দিকে ঠেলে দিয়েছে। আমাদের ভোটাধিকার কেড়ে নিয়েছে, আমাদের কাজের অধিকার কেড়ে নিয়েছে, আমাদের গ্রাম সাজানোর জন্য আমাদের যে পরিবেশ ছিল, সুযোগ ছিল, গ্রাম সভাতে, গ্রাম সংসদে হাজির হয়ে গ্রামের হয়ে মতামত করার জন্য আজকে সুযোগ নাই। কতিপয় সংবিধান বহির্ভূত বুইফুর লোকে মানে না আপনি মুরল, এরাই হলো আজকে সর্বে সর্বা। এদের হাতে নত জানু হয়ে ত্রিপুরা রাজ্যের মানুষকে থাকতে হবে, এটা চলতে পারে না। কাজী বন্ধুগণ, আমি আমার কথা বাড়াবো না। আমি আপনাদের কাছে আবেদন রাখবো, অনেক হয়েছে। গত 6 বছরে আমাদের রাজ্যের নদীগুলো দিয়ে হাওড়া, গোমতী, দলাই, লঙ্গাই নদী দিয়ে বহু জল গড়িয়েছে। ভারতীয় জনতা পার্টি নানা স্লোগানের আড়ালে এই ত্রিপুরা রাজ্যের মধ্যেও সেই ভিশন ডকুমেন্ট, তারপর ঘরে ঘরে সুশাসন, সুশাসন 2 নম্বর, বিকশিত ভারতের নামে শুধু আমাদের উপরে বোঝা চাপিয়েছে। আমাদের স্বাধীনতা কেড়ে নিয়ে আমাদের 2 নম্বর 3 নম্বর নাগরিক পরিণত করেছে। আমরা এরকম ত্রিপুরা চাই না, এরকম ভারত চাই না। কাজেই এই নির্বাচন আমাদের গ্রামগুলোকে লুটেরাদের হাত থেকে, ডাকাতদের হাত থেকে পুনরুদ্ধার করে আবার দায়িত্বশীল, সৎ, যারা উন্নয়ন চায় একদিক থেকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য, তার পাশাপাশি হলো এই ত্রিপুরাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার করে আবারও মানুষের বাক স্বাধীনতা, কাজের স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, মানুষের সাংবিধানিক অধিকার ফিরিয়ে দেওয়ার পবিত্র দায়িত্ব হিসাবে এই নির্বাচনটাকে আপনারা সে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করুন। আমি আশা করব এবার কদমতলা ব্লক ভারতীয় জনতা পার্টি এখান থেকে বিদায়, এটা সুনিশ্চিত করবেন, এই আশা ব্যক্ত করে আবারও দেরি করে এসেছি, তারপর আপনারা সময় দিয়েছেন, ধৈর্য দিয়েছেন, ধরেছেন, তার জন্য আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সকলকে আদাব, নমস্কার, সবাই ভালো থাকুন। ইনকলাব জিন্দাবাদ।